চলুন শুরু করা যাক। এই ফাহিম, এদিকে আয় তো, তোর সাথে কথা আছে। জি মামা, বলো কি বলবা? দেখ, আমি তোর লেখাপড়ার খরচ উঠাতে পারবো না, তুই নাইলে ঢাকায় গিয়ে একটা চাকরিতে লেগে যা। কি বলছো এইসব মামা? ছোটবেলা থেকে তোমরা আমাকে মানুষ করেছো। সেটা ঠিক আছে, কিন্তু আমাদের পরিবারের অবস্থা তো অনেক খারাপ, এটা তুই জানিস। কিন্তু মামা, আমি যে আরো পড়তে চাই। যদি পড়তে চাস তাহলে নিজের টাকা দিয়ে পড়, আমরা তোকে আর পড়াতে পারবো না। এইখান থেকে গিয়ে আমাদের উদ্ধার কর। এইসব কি বলছো? ফাহিম তো আমাদের ছেলে। ফাহিম, তুই কিছু মনে করিস না। না মামা, আমি কিছু মনে করিনি। তুই না হলে ঢাকায় গিয়ে দেখ, কোনো চাকরি পাসনি। ঠিক আছে বলেই চোখের পানি মুছতে মুছতে রুমে চলে আসলাম। আমি হলাম ফাহিম, এইবার এইচএসসি দিলাম। আমার মা বাবা নেই। আমি যখন অনেক ছোট ছিলাম ওই সময়ে তারা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই আমি মামার কাছে বড় হয়েছি, কিন্তু মামি আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে। মাঝে মাঝে আমাকে মারেও, কিন্তু আমি কিছু বলি না। বলবোই বা কি? তাদের ছাড়া আমার যে আর কেউ নেই। রুমে এসে শুয়ে পড়লাম। রাতে আর খাবার খেতে যাইনি, গেলে মামির বকা খেতে হতো, আর আমি আর বকা সহ্য করতে পারি না। সকালে চোখ খুললো, আমি উঠে গিয়ে ব্রাশ করতে করতে বাইরে এসে হাঁটছি আর চিন্তা করতে লাগলাম, আমি যে কালকে রাতে খেতে আসলাম না, আমাকে কেউ ডাকও দিল না। আমার বাবা মা বেঁচে থাকলে হয়তো আমাকে ডেকে নিয়ে খাওয়াতো। এইসব ভাবতে ভাবতে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি মামা নাস্তা করছে। আমাকে দেখে বলল, এই ফাহিমকে নাস্তা দাও, কালকে রাত থেকে ও কিছুই খায়নি। আমি পারবো না, যার খিদে পেয়েছে সে গিয়ে নিজে খাবার নিয়ে আসুক। বলে আমার সামনে থেকে চলে গেল। মামি, আমাকে কি তুমি একটু ভালোবাসতে পারো না? তোমার এরকম কথা শুনলে যে আমার অনেক কষ্ট হয়। আমি যদি আজকে তোমার ছেলে হতাম তাহলে কি আমার সাথে এমন ব্যবহার করতে পারতে? আমি নিজে গিয়ে খাবার নিয়ে এসে খেতে লাগলাম। খাবার গলার নিচে নামছিল না, কিন্তু তাও অনেক কষ্ট করে অল্প খেলাম। ফাহিম, তাহলে তুই ঢাকায় কবে যাচ্ছিস? এসব কি বলছো তুমি মামা? আমি ঢাকা কার কাছে যাব? সেটা আমি কি করে জানবো? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। না গেলে এখানে থেকে কি করবি? মামি এসে বলল, জলদি করে এখান থেকে যা, তুই গেলে আমরা শান্তি হব। আমি কাজে গেলাম। বলেই মামা চলে গেল। হয়তো মামা চায় আমি এখন এখান থেকে চলে যাই, তাই আমাকে বার করে দিতে বলছে। কিরে, এখানে বসে আসিস কেন? জলদি গিয়ে ব্যাগ প্যাক করে এইখান থেকে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমাদের সাথে আর থাকবো না। হ্যাঁ, যা যা। বলেই রুমে এসে ব্যাগটা নিয়ে কাপড় ঢোকাতে লাগলাম। বেশি কিছু ছিল না আমার কাছে, শুধু 2টা লুঙ্গি আর একটা পুরাতন প্যান্ট ছিল। ব্যাগ রেডি করে বের হলাম। বের হওয়ার আগে মামিকে সালাম করে আসলাম, কারণ এত বছর আমাকে তাদের সাথে রেখে মানুষ করেছে, কিন্তু সেইবারের মতো আমাকে দেখতে পেলাম না। আমি বের হওয়ার সাথে সাথে মামি গেটটা জোরে লাগিয়ে দিল। হয়তো আজকে আমি চলে যাচ্ছি, তাই তিনি অনেক খুশি হয়েছে। পকেটে কিছু টাকা ছিল, তাই একটা বাস উঠলাম ঢাকা যাওয়ার জন্য। আগে কোনো এক সময় আমি ঢাকা আসিনি, তাই মনে একটু ভয় লাগছিল। বাস তার আপন গতিতেই চলছে, আর আমি জানালার পাশ দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। আল্লাহ, তুমি আমাকে ওই দিন বাঁচালে কেন? বাবা মার সাথে আমাকেও তুমি নিয়ে যেতে। আমি তো বেঁচে থেকে অনেক কষ্ট পাচ্ছি। এর থেকে ওই দিন মরে গেলেও হয়তো এই কষ্টটা পেতাম না। চোখ দিয়ে অঝরে পানি বের হচ্ছে। এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে বাস যাত্রাবাড়ি এসে থামলো। বাস থেকে নেমে গেলাম, কিন্তু এখন আমি যাবো কোথায়? আমি তো এখানে কিছুই চিনি না। হঠাৎ একটা বিজ্ঞাপন দেখলাম, দেখে আমার মনটা অনেক খুশি হয়ে গেল। সেখানে লেখা ছিল জরুরি একজন টিচার লাগবে, আগ্রহী থাকলে এইখানে ফোন দিন। কিন্তু এখন আবার পড়লাম আরেকটা সমস্যায়, আমার কাছে তো ফোনই নেই। আমি ফোন কিভাবে দিব? আবার কোনো লোকও ছিল না যে যার কাছ দিয়ে ফোন যাব। তাই আমি ওখানে দাঁড়িয়ে রইলাম, কিন্তু কেউ আসছে না। কিছুক্ষণ দেখলাম আমার দিকে একটা সুন্দরী মেয়ে আসছে। অনেক সুন্দর কাপড় পরেছিল, আর আমি সে নোংরা কাপড় পরেছিলাম। আর আমার সামনে আসতে আসতেই আমি বললাম, এই যে আপু, শুনছেন? জি, আমাকে বললেন? হ্যাঁ, আমাকে আপনার ফোনটা একটু দেওয়া যাবে? কেন? আমি আপনাকে আমার ফোন দেব কেন? আমি এই নাম্বারে ফোন দিতাম। ঠিক আছে, এই নিন। আমি ওই নাম্বারটা দিয়ে ফোন দিলাম।
কিছুক্ষণ রিং হওয়ার পরে একজন মধ্যবয়সী মহিলা ফোনটা ধরলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো তুমি? আমি ফাহিম বলছি। তারপর বিজ্ঞাপনটার কথা বললাম। ঠিক আছে বাবা, আমি তোমাকে আমাদের বাসার ঠিকানা দিচ্ছি, তুমি সেই অনুযায়ী আসো। ঠিক আছে আন্টি, আমি আসছি বলেই ফোনটা কেটে দিলাম। এই নিন আপনার ফোন, আপনাকে অনেক ধন্যবাদ। আরে এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। ঠিক আছে, আমি এখন গেলাম। ওকে। তারপর আন্টির দেওয়া ঠিকানাতে এসে বাসাটা খুঁজতে লাগলাম। আধ ঘন্টা পরে খোঁজার পরে একটা বিশাল বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়ির গেটের সামনে এসে দারোয়ানের কাছে যেতেই দারোয়ান বলল, এই এই কোথায় যাচ্ছ তুমি? আর তুমি কে? আমাকে আন্টি আসতে বলেছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি গিয়ে জিজ্ঞেস করে আসি। ঠিক আছে, যান। তিনি ভিতর থেকে জিজ্ঞেস করে এসে আমাকে বলল, আপনি ভিতরে যেতে পারেন। বলেই আমি ভিতরে চলে আসলাম। ভিতরে ঢুকে দেখি এত বড় বাড়ি না, একটা রাজপ্রাসাদ। এই তুমি কে? তোমাকে ভিতরে আসতে দিল কে? আন্টি, আমি আপনার সাথে ফোনে কথা বলেছিলাম, আপনি আমাকে আসতে বলেছিলেন। ও, তাহলে তুমি হলা সে যে দিশাকে পড়াবে। তো বাবা, তোমাদের বাসায় কে কে আছেন? আসলে আন্টি আমার কেউ নেই, আমি এতিম। কিছু মনে করো না বাবা, আমি তোমাকে হার্ট করতে চাইনি। না আন্টি, আমি কিছু মনে করিনি। তুমি কি পর্যন্ত লেখাপড়া করেছো? আমি এবার এইচএসসি দিয়েছি, এইখানে ভালো ভার্সিটিতে ভর্তি হতে এসেছি। ও ভালো। আমি তাহলে কবে থেকে পড়াতে আসবো? তুমি কালকে থেকে পড়াতে এসো। আর এই নাও কিছু টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে। এটা কি আন্টি? কিছু অ্যাডভান্স রাখো, এইটার দরকার ছিল না। পরে দরকার পড়বে। ওকে, তাহলে আমি এখন যাই, কালকে আসবো সন্ধ্যার পরে। ঠিক আছে। কাজ তো পেয়ে গেলাম, এখন থাকার জন্য একটা ম্যাচ খুঁজতে হবে বলেই চলে আসলাম। এসে দারোয়ানকে জিজ্ঞেস করলাম, এইখানে কি থাকার জন্য কোনো ম্যাচ পাওয়া যাবে? হ্যাঁ, সামনে অনেকগুলো ম্যাচ আছে, আপনি ওইখানে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। আমি সেখান থেকে হাঁটতে হাঁটতে সামনে চলে আসলাম। একটা ম্যাচের সামনে দেখি অনেকগুলো ছেলে বসে বসে আড্ডা দিচ্ছে। আমি তাদের কাছে গিয়ে বললাম, ভাই আমি এই ম্যাচেতে থাকতে পারি? একটা ছেলে বলে উঠল, হেই সবাই শুন, এই খ্যাটটা নাকি আমাদের সাথে থাকবে। তুই নিজেকে দেখেছিস আমাদের সাথে তোকে মানাবে? কেন ভাই, আমিও তো মানুষ। জানি না, কিন্তু তুই আমাদের সাথে থাকতে পারবি না, যা এখান থেকে। হঠাৎই তাদের মধ্যে থেকে একটা ছেলে বলে উঠল, এই তোরা কি বলছিস? চুপ থাক তো। এই তোমার নাম কি? আমার নাম ফাহিম। বেড তো একটা খালি আছে, তাহলে তুমি আমাদের সাথে থাকতে পারো। তোর মাথা আসলে নষ্ট হয়ে গেছে। তোদেরটা ঠিক থাকলেই হয়। তারপর মাহিন আমাকে রুমে এসে ভিতরে নিয়ে আসলো। অনেক বড় ছিল। আমি আমার ব্যাগ থেকে একটা লুঙ্গি বের করে গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে মাহিনের সাথে বসে বসে কথা বললাম। দোস্ত, তোর বাসায় কে কে আছে রে? আসলে আমার বাসায় কেউ নাই, মানে? আমি এতিম। আমার বাবা মা ছোট থাকতে আমাকে ছেড়ে চলে গেছেন। দেখলাম আমার এটা বলার পরে মাহিনের চোখ থেকে পানি এসে পড়েছে। কি বলিস তোর কেউ নাই? আমরা আছি না। আর আজকে থেকে নিজেকে এতিম বলবি না। ঠিক আছে, বলবো না। ভাই আমাকে মাফ করে দাও, আমি না জেনে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। আরে আমি কিছু মনে করিনি। আজ থেকে আমরা বন্ধু, আর আমার নাম রাকিব। চল এখন গিয়ে খেয়ে নেই, কালকে আবার ভার্সিটি যেতে হবে। তারপর খেয়ে শুয়ে পড়ে চিন্তা করছিলাম কিছু টাকা জমিয়ে নিই, তারপর আমিও তাদের ভার্সিটিতে ভর্তি হব। আর সবাইকে দেখিয়ে দিব যে এতিমরাও অনেক কিছু করতে পারে, তারাও কারো থেকে কম না। এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন বিকালে তিশাদের বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছি, কিন্তু আমার তো ভালো কোনো কাবই নেই। আমাকে এইসব চিন্তা করতে দেখে মাহিন আমার সামনে এসে বলল, এভাবে কি চিন্তা করছিস? আমি যে পড়াতে যাব, আমার তো কোনো ভালো কাপড় নেই পরে যাওয়ার মতো। আরে তোর নেই তো কি হয়েছে, আমার তো আছে। এই দেখ কোনটা তোর ভালো লাগে। আমার সামনে কয়েকটা কাপড় দিয়ে আমি তার মধ্যে থেকে একটা নিলাম।
আসলে কি জানিস, তোর মতো মানুষই হয় না রে। বলে ওকে জড়িয়ে ধরলাম। আরে হয়েছে, এখন যা, নাইলে আবার লেট হয়ে যাবে। আমি তিশাদের বাসায় আসার পরে দরজাটা কলিং বেল বাজাতেই লাগলাম। একটু পরে আন্টি এসে দরজা খুলে দিল। তুমি এসেছো বাবা, আমি তোমার অপেক্ষাই করছিলাম। আসো আমার সাথে। জি আন্টি। আমাকে তিশা রুমে নিয়ে গেলেন। তিশা বিছানায় শুয়ে মোবাইল চালাচ্ছিল। তিশা, আজকে থেকে উনি তোকে পড়াবে। বলছো আম্মু? আমি এই খেতমার খায়ের কাছে পড়বো? তুমি কি পাগল হয়ে গেছো? এই, তুই এগুলো কি বলছিস? ছেলেটা এতিম, তার কেউ নেই। তার কানে আস্তে করে বলল, কিন্তু আমি শুনে ফেললাম। কি? ঠিক আছে আম্মু, তুমি এখন যাও। আন্টি যাওয়ার পরে, সরি স্যার, আমাকে মাফ করে দিবেন, আমি বুঝতে পারিনি। থাক, কোনো ব্যাপার না। বসেন স্যার। হ্যাঁ, বই বের করো। ওকে স্যার। সেদিনের মতো তিশাকে পড়িয়ে মেসে এসে পড়লাম। মেসে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। এইভাবে চলতে থাকলো আমার দিনগুলো। দেখতে দেখতে একটা মাস কেটে গেল। তিশাকে পড়িয়ে এখন মোটামুটি ভার্সিটিতে ভর্তি হওয়ার মতো টাকা আমার কাছে আছে, তাই মাহিনের কাছে গেলাম। দোস্ত, আমি কালকে ভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছিলাম। এটা তো ভালো কথা। তাহলে তুই আমার সাথে কালকে চলিস, তারপর ভার্সিটিতে ভর্তি হয়ে নিস। ওকে। তারপর খেয়ে শুয়ে পড়লাম। সকালে মাহিন আমাকে ডাকছে। ফাইন, ওঠ, ভার্সিটিতে যাবি না? হ্যাঁ, যাব। উঠে গিয়ে ফ্রেশ হয়ে মাহিনের সাথে ভার্সিটিতে গেলাম। সেখানে গিয়ে ভর্তি হয়ে নিলাম। কালকে থেকে ক্লাস শুরু হবে, তাই আমি বাসে এসে পড়লাম। আস্তে আস্তে দুপুর হয়ে গেল, তাই গোসল করে খেয়ে শুয়ে পড়লাম। বিকেলে উঠে কিছুক্ষণ বাইরে গিয়ে হাঁটাহাঁটি করলাম আর চিন্তা করছিলাম শেষ পর্যন্ত আমার স্বপ্ন পূরণ হওয়ার পথে। এখন আমিও জীবনে বড় কিছু হতে পারবো। ভিতরে এসে রেডি হয়ে তিশাকে পড়াতে গেলাম। আমি গিয়ে দেখি সবকিছু রেডি করে রেখে টেবিলে বসেছিল, হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। আসতে পারি? আরে স্যার, আসুন আসুন। বই বের করো। স্যার, আপনার সাথে একটা পিক তুলতাম। আমার মতো একটা খ্যাত মার্কা ছেলের সাথে তুমি পিক তুললা? স্যার, ওই দিনের জন্য আমি তো সরি বলছি। আচ্ছা, এখন পড়তে বসো। না স্যার, আগে একটা পিক তুলে নিন। আচ্ছা, তোলো। স্যার, এইভাবে না, একটু হাসেন না। ঠিক আছে। হয়ে গিয়েছে। আমার ছবিতে তুমি কি করবা? সেটা আপনি সময় হলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আমার বোঝা লাগবে না, এখন পড়তে বসো। না স্যার, আজকে পড়বো না, আপনার সাথে বসে বসে গল্প করব। আমি তো গল্প করতে পারি না। আপনার গার্লফ্রেন্ড আছে? আমার নিজেই ঠিক নেই, আমার গার্লফ্রেন্ড। আর আমার মতো খ্যাত আর এদিনকে কেই বা ভালোবাসবে? ভালোবাসার মানুষ তো থাকতেই পারে। ও, তোমাকে তো বলতে ভুলে গিয়েছিলাম, আজকে আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি। কালকে থেকে একটু দেরি হবে তোমাকে পড়াতে আসতে। এটা তো ভালো। আবার ভার্সিটিতে কোনো মেয়ের প্রেমে পড়ে যায়েন না। আমার সাথে কে প্রেম করবে? করতেও পারে, আপনি তো অনেক কিউট। আমি এখন যাই, অনেক রাত হয়ে গেছে, কালকে আবার আসবো। আমি সেখান থেকে চলে আসলাম। আজকাল তিশার আচার আচরণ আমার মাথায় আসছে না, মাঝে মাঝে কেমন যেন করে। তাই কথা না বলে বাড়িয়ে সেখান থেকে জলদি করে চলে আসলাম। মেঝে এসে দেখি সবাই পড়ছে। আমি তাদের কিছু না বলে বিছানায় শুয়ে পড়লাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। জলদি করে ঘুমিয়ে গেলাম, কারণ কালকে সকালে আমার ভার্সিটি আছে। সকালে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়েছি। আল্লাহ জানে আজকে আবার কাপড়ের জন্য কত কথা না শুনতে হয়। ভিতরে ঢুকলাম, সব ছেলেমেয়েরা কত ভালো ভালো কাপড় পরেছিল। আজকে আমার বাবা থাকলে আমিও ভালো কাপড় হয়তো পরতে পারতাম। ভিতরে ঢুকে একটু সামনে যাওয়ার পরে কিছু বড় ভাই ডাক দিল। আমি তাদের কাছে গেলাম। এই, তুই কে? তোকে ভিতরে কে আসতে দিল? আমি ভাই নতুন ভর্তি হয়েছি। কিরে শালা, বলে কি? সে নাকি এখানে ভর্তি হয়েছে। এখন আমরা যেটা বলবো সেটা কর। কি করবো ভাই? এই ফুলটা নিয়ে গিয়ে ওই মেয়েকে আই লাভ ইউ বলে। ভাইয়া, আমি এটা করতে পারবো না, আমাকে মাফ করে দিবেন। আমি এটা বলার সাথে সাথে তাদের মধ্যে একজন আমার কলার ধরলো। কি বললি শালা? আমাদের সাথে তর্ক করবি? তোকে তো আজকে আমি। মারতে যাচ্ছিল, কিন্তু কে যেন তার হাতটা ধরে ফেললো।
এই তোরা ওকে মারছিস কেন? আসলে ম্যাডাম আমাদের দ্বারা ভুল হয়ে গেছে। মেয়েটা ওদের কাছে গেলে একটা থাপ্পড় বসিয়ে দিল। ছেলেগুলো সেখান থেকে চলে গেল। তারপর মেয়েটা আমার কাছে এসে বলল, এই তুমি কে আর এইখানে কি করছো? আমি ফাহিম, এইখানে ভর্তি হয়েছি। তো বাসা কোথায়? আমি কুমিল্লা থেকে এসেছি। তোমার বাবা কি করেন? আমার কেউ নাই, আমি এতিম। কি? আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আপনি কে? আমি এখানের কমিশনারের মেয়ে। এই জন্য তারা আপনাকে ভয় পাচ্ছিল? বন্ধু হবে না আমার, নাকি তাদের মতো ভয় পাবা? আচ্ছা, ফ্রেন্ডস। আমার নাম ফারিয়া। তারপর আমরা দুইজন পুরো ভার্সিটিটা ঘুরে দেখলাম। ঘোরাঘুরি করার পরে আমি বাসায় আসছিলাম, আমাকে পিছন থেকে কে যেন ডাক দিল। আমাকে রেখে চলে যাচ্ছ? তুমি ছিলা না, তাই চলে যাচ্ছিলাম। আচ্ছা চলো। আমি কোথায় যাব? আরে তোমাকে তোমার ম্যাচে নামিয়ে দিয়ে আসি। জোর করে তার গাড়িতে করে আমাকে আমার মেসের সামনে নামিয়ে দিয়ে গেল। আমি গাড়ি থেকে নেমে গেলাম আর ফারিয়ে চলে গেল। আমি মেসের ভিতরে আসলাম, দেখি মাইন ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মাইনের ক্লাস আবার বিকেল থেকে, তাই সে যাচ্ছিল। আমাকে দেখে বলল, কিরে আজকে ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? ভালোই কাটলো রে। তুই থাক, আমি গেলাম, রাতে এসে কথা বলবো। ওকে। তারপর মহিত চলে গেল। আমি ফ্রেশ হয়ে তিশাকে পড়াতে গেলাম। তার বাসায় গিয়ে তিশার রুমের দরজার সামনে দাঁড়িয়ে, আসতে পারি? আরে স্যার আসে। আপনাকে আমি আগের দিন কিছু বলেছিলাম। কি বলেছিল? আমার তো মনে আসছে না। আপনাকে না একটু আগে আসতে বলছে, 5 মিনিট আগে আসতে। যত সব। মুখটা কালো করে, আমি তোমার স্যার, আর স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো? স্যার আসছে, আমি আপনার কাছে পড়বো না। বলে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। ঠিক আছে, না পড়ো। এখন কি হবে? তিশা যদি সত্যি সত্যি আমার কাছে না পড়ে, তাহলে তো আমি আর ভার্সিটিতে পড়তে পারবো না, কারণ তিশাকে পড়িয়ে আমার ভার্সিটির বেতন জোগাড় করা হয়। কি চিন্তা করছেন স্যার? আমাকে হালকা ধাক্কা দিয়ে। কোথায়? না তো কিছু না। আপনি চিন্তা করেন না, আমি আপনাকে ছাড়া অন্য কারোর কাছে পড়বো না। ঠিক আছে, এখন বই বের করো। না স্যার, আজকে পড়বো না, আজকে গল্প করব। তাহলে আমি কিন্তু তোমার আম্মুকে বলে দিব। বলে দেন, কিন্তু আজকে পড়বো না। বলে ব্যাগটা রেখে দিল। আচ্ছা, আজকে পড়া লাগবে না। জানো, আজকে আমার ভার্সিটির প্রথম দিন ছিল। তো কেমন গেল? অনেক ভালো। আবার একটা মেয়ের সাথে বন্ধুত্ব হয়েছে। আবার দেখেন তার প্রেমে পড়ে যান না। আমাদের প্রেম ভালোবাসা করার মতো কোনো ক্ষমতা নাই, কারণ আমাদের এতিমদের আগে থেকে দুঃখ সহ্য করতে হয়। তাই প্রীতি মানুষটা যদি হারিয়ে যায়, তাহলে সেই দুঃখ সহ্য করার মতো শক্তি থাকে না। এমন কেন বলেন? আর আপনি দেখতে অনেক মায়াবী, তাই যে কেউ আপনাকে পছন্দ করবে। কি যে বলো না তুমি। আচ্ছা, মেয়েটা কি দেখতে সুন্দর? হ্যাঁ, অনেক সুন্দর। এইখানে কমিশনের মেয়ে। বাহ, ভালোই। আমার থেকেও কি সুন্দর নি? হ্যাঁ, তোমার থেকেও সুন্দর। হ্যাঁ। না না, তুমি অনেক সুন্দর, তার থেকেও বেশি সুন্দর। সত্যি তো? কান্না থামিয়ে, হ্যাঁ তুমি সত্যি। আমি না আপনার কাছে কিছু চাই। আমাদের এতিমদের কাছে দেওয়ার মতো কিছুই নেই। আমি যা চাই সেটা আপনার কাছে আছে। ঠিক আছে, বলো কি চাও। আমি বলার আগেই আন্টি ডাক দিল। তিশা, ফাহিম কি চলে গেছে? না আম্মু, এখনো যাননি। ফাহিম, আজকে খাবারটা আমাদের এখান থেকেই খেয়ে যাও। না আন্টি, আমি মেসে গিয়ে খেয়ে নিব। সেটা বললে তো চলবে না, আজকে আমাদের এখানেই খেয়ে যেতে হবে। আমার হাত ধরে টেনে নিয়ে টেবিলে বসিয়ে দিলেন। তারপর আন্টি আমাকে খাবার বেড়ে দিতে লাগলো। হঠাৎই আমার চোখে পানি এসে পড়লো। সে কি, তোমার চোখে পানি কেন? না আন্টি, কিছু না। মিথ্যা বলছো কেন?
আমাকে বলো কি হয়েছে। আজকে তো আমার মা বেঁচে থাকলে আমাকে এইভাবে খাওয়াতো, তাই তার কথা মনে পড়ে গেল। থাক, কান্না করো না। আমিও তো তোমার মায়েরই মতো, আমাকে নিজের মা মনে করো। ঠিক আছে আন্টি। দেখলাম আমার কথা শুনে তেষার চোখের পানি চলে এসেছে। খাওয়া দাওয়া করে সোফায় বসে আছি, এমন সময় মাহিন ফোন দিয়েছে। হ্যাঁ বল। অনেক রাত হয়ে গেছে, এখনো আসলি না যে, তাই ফোন করলাম। তিশাদের বাসায় আছি, এখনই বের হব। আচ্ছা জলদি আয়। তারপর তিশার বাসা থেকে চলে আসলাম। এসে দেখি মাহিন রাকিব বসে আড্ডা দিচ্ছে, আমিও তাদের সাথে বসলাম। তোর আজকে এত দেরি হয়ে গেল কেন? জানোস, আজকে প্রথমবার মায়ের আদর পেলাম। মানে বুঝলাম না। তিশার মা আজকে আমাকে তাদের বাসায় খাওয়ালো, আবার তাকে মা মনে করতে বলেছে। সেটা তো ভালো, কিন্তু তোর স্টুডেন্ট তিশা দেখতে কি অনেক সুন্দর নাকি? দেখতে সুন্দর, কিন্তু আমি কখনো তাকে ওই নজরে দেখিনি। আজকে জানিস, একটা মেয়ের সাথে ভার্সিটিতে বন্ধুত্ব হয়েছে। ও, কে সে? ফারিয়া। কি? ওই রাগী মেয়েটার সাথে তুই বন্ধুত্ব করেছিস? তার বাবা কমিশনার, তাই তার কাছেও কেউ যায় না, আর তোর সাথে বন্ধুত্ব হয়ে গেল? আরে এইভাবে বন্ধুত্ব হয়েছিনি। তারপর পুরো ঘটনাটা বললাম। তোর গায়ে কি হাত দিয়েছে? একবার শুধু নাম বল। আরে হাত দিতে পারিনি, আর তার আগেই ফারিয়া তাদের আটকে ফেলছিল। ও তাহলে ভালো, না হলে ওই ছেলেটার হাত একদম ভেঙে ফেলতাম। আচ্ছা, আর মাথা গরম করিস না। তুই তো খেয়ে এসেছিস, তাহলে আমরা গিয়ে খেয়ে নেই। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে মেসের বাইরে এসে আমি তো অবাক, কারণ ফারিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। আপনি এখানে, তাও এত সকালে? তোমাকে নিয়ে আসলাম অনেকক্ষণ ধরে, এখানে দাঁড়িয়ে আছো। তোমার ফোন নাম্বারও নাই যে ফোন করব। আমার ফোন নাই। কি বললা? মজা করছো? মানুষের এখন ফোন ছাড়া তো চলেই না। সব মানুষ তো আর এক না। ঠিক আছে, এখন চলো। আমাকে ধরে গাড়িতে বসে দিয়ে কোথায় যাচ্ছে আমরা? সেটা গেলেই বুঝতে পারবে, আর আজকে থেকে আমরা তুই করে বলবো। না, আমি বলতে পারবো না। কি বললি? আমার কলার ধরে। আমি বলবো। আর এইটা রাখো। কিছু টাকা দিয়ে। আমাকে এতগুলো টাকা দিচ্ছেন কেন? আর আমি এগুলো কোনো সময় শোধ করতে পারবো না। রাখতে বলছি না, আর এগুলো শোধ করতে হবে না। এগুলো দিয়ে একটা ভালো ফোন কিনবে আর আমার সাথে কথা বলবে। টাকাগুলো আমার হাতে গুজে দিয়ে। এই, আমরা তো ভার্সিটির গেট পার করে এসে বললাম, থামো গাড়ি। এইরকম ঘোড়ার মতো চিল্লাচ্ছিস কেন? ঠিক আছে। এই তো গুড বয়। ঠিক আছে। একটা হাসি দিয়ে, এই হাসি দেখলে যে কেউই ফারিয়ার প্রেমে পড়ে যাবে। কিছুক্ষণ পর গাড়িটা একটা শপিং মলের সামনে এসে থামলো। চল। আমাকে গাড়ি থেকে বের করে। কোথায় যাব, আর আমরা এখানে আসছি কেন? ভেতরে গেলে বুঝতে পারবি, এখন চল। আমার হাত ধরে নিয়ে গেল। তারপর একটা দোকানে গিয়ে, এই ফাইন, দেখ তো এটা কেমন। একটা শার্ট দেখিয়ে, অনেক সুন্দর। আর এইটা? একটা প্যান্ট, এইটাও অনেক ভালো। এগুলো প্যাক করে দিন। এইগুলো কি আপনার বয়ফ্রেন্ডের জন্য? হ্যাঁ। আচ্ছা, এখন চলেন, ভার্সিটিতে যেতে হবে ক্লাস করতে। আজকে আর ক্লাস করতে হবে না। আপনি না করেন, কিন্তু আমার করতে হবে। আমাকে যে জীবনে কিছু একটা হতে হবে। না, তোরও করা লাগবে না। না, আমার করতে হবে। আমি গেলাম। বলেই দৌড় দিতে যাব, ওই সময় ফারিয়া আমাকে ধরে ফেললো। একবার বলছি না, আজকে তোকে ক্লাস করতে হবে না। আমার দিকে রাগি লুক নিয়ে তাকালো। ঠিক আছে, করব না। তোকে যে টাকাগুলো দিয়েছিলাম ওগুলো দে। এই নিন। সবগুলো টাকা তার হাতে দিয়ে, চল এখন। তারপর একটা মোবাইলের দোকানে গেলাম। ফারিয়া একটা ভালো দেখে মোবাইল কিনলো। এই নে, এগুলো তোর জন্য। আমি এগুলো নিতে পারবো না। না নিলে তোর খবর আছে। আর কালকে থেকে এগুলো পরে আসবি, আর আমার হাত ধরে ঘুরবি, যাতে মানুষ মনে করে তুই আমার বয়ফ্রেন্ড। ওকে। আর এটাও নে। একটা চশমা হাতে দিয়ে, এইটা কখন কিনলেন?
সেটা তোর জানার দরকার নেই। ঠিক আছে, এখন চলেন বাসায় যাই, অনেক দেরি হয়ে গেছে। এই, তুই কি বাসায় বউ রেখে এসেছিস যে শুধু বাসায় যেতে চাচ্ছিস? না, আসলে বাসায় গেলে ভালো হয়। না, এখন বাসায় যেতে হবে না, এখন তুই আমার সাথে ঘুরতে যাবি। কি আর করার, যদি কিছু বলতে চাই তাহলে রয়ে যাবে, তাই বাধ্য হয়ে ঘুরতে গেলাম। সারাদিন ফারিয়ার সাথে ঘোরার পর আমি মেসে চলে আসলাম, আর ফারিয়া তার বাসায় চলে গেল। আমি এসে দেখি মাহিন চলে গেছে, তাই আমি ফ্রেশ হয়ে জলদি করে তিশাকে পড়তে গেলাম। তিশার বাসায় এসে আন্টি দরজা খুলে দিল। আজকে এত দেরি করে আসলে যে? আসলে আন্টি আজকে একটু জরুরি কাজ ছিল, তাই আসতে দেরি হলো। তিশা কোথায়? তিশা তার রুমের মধ্যেই আছে। আমি তিশার রুমে গিয়ে দেখি কান্না করছে। আমি গিয়ে বললাম, আসতে পারি? আমার আওয়াজটা শুনে উঠে বলল, আজকে এত দেরি হলো কেন? ভার্সিটিতে আজকে একটু কাজ ছিল তাই। আচ্ছা, জলদি বই বের করো। আপনাকে ওই দিন তো কথাটা বলাই হয়নি, কিন্তু আজকে বলবো। কিসের কথা বলতে চাও? স্যার, আপনি কি আমার সাথে সারা জীবন এই রুমে থাকতে পারবেন? কি বলছো? আমি বুঝতে পারছি না। স্যার, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আই লাভ ইউ স্যার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর তুমি এখনই পিচ্ছি এসব বোঝার জন্য? কে বলেছে আমি পিচ্ছি? আমি অনেক বড় হয়ে গেছি, আর আপনি যেটা চান আমি আপনাকে সেটাও দিতে পারবো। একদম থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। কি সব বলছো? ধ্যাৎ, আর থাকবোই না বলে মেসে চলে আসলাম। আন্টি জিজ্ঞেস করেছিল এত জলদি কেন যাচ্ছি। মেসে কাজ আছে এটা বলে চলে আসলাম। মেসে এসে আমি ফারিয়া জিনিসগুলো নাড়াচাড়া করে দেখছিলাম। মাহিন আমার কাছে এসে বলল, এগুলো তোকে আবার কে দিল? কি যে বলেন তোকে। তারপর মাহিনকে সব বললাম। দোস্ত, তোর তো কপাল ভুলে গেছে। কি যে বলিস। আর শোন, কালকে তুই এগুলো পরে গেলে অনেক মেয়ে এসে তোর সাথে কথা বলতে চাইবে, কারণ মেয়েরা আবার টাকা দেখলেই ছেলেদের পিছনে ঘুরে বেড়ায়। কিন্তু তুই কারোর সাথে কথা বলবি না। ওকে। সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ভার্সিটি গেলাম। আজকে কেন জানি নিজেকে একটু অন্যরকম মনে হচ্ছে। গেটের ভিতর ঢুকে কিছু বড় আপু বসে ছিল, তারা ডাক দিল। আমি তাদের পাশে গেলাম। এই দেখো তো, মালটা মনে হয় নতুন এসেছে, আগে তো কোনো সময় দেখিনি। তার আরেক বান্ধবীকে বলছে, হ্যাঁ, আগে তো কোনো সময় দেখিনি। এই, তুই কি নতুন এসেছিস? না আপু, আমি তো অনেক আগে থেকে এখানে পড়ছি। আমার বলা শেষ হতেই তারা দেখি আমার সামনে দিকে এক দৌড়। হয়তো আমার পিছনে কিছু দেখে ভয় পেয়ে দিছে একটা দৌড়, তাই আমিও পিছনে বললাম। গড়ি দেখে আমার পিছনে রারিয়া রাগি লুকে তাকিয়ে আছে, তার চোখ দুটো লাল হয়ে গেছে। আমি কিছু বলতে যাবো তার আগে আমাকে টানতে টানতে সাইডে নিয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল। ওই, তুই ওই মেয়েদের সাথে কি কথা বলছিলি? তোকে না বলছি ভার্সিটির কোনো মেয়ের সাথে কথা না বলতে? আমাকে এভাবে মারলে কেন? আরে আমি তো তাদের সাথে কথা বলি না, তারা আমাকে ডাক দিল তাই আমি তাদের কাছে গেলাম। ডাক দিলে কি যাবি? এরপর থেকে কোনো মেয়ের সাথে দেখা করিস তো তোর কি হাল করি। এখন চল, ক্লাসে যাব। তারপর আমি আর কিছু না বলে ক্লাসে চলে গেলাম। ক্লাসের থেকে বের হয়ে ফারিয়ার সাথে বসে কিছুক্ষণ কথা বলে মেসে চলে আসলাম। আজকেও ফারিয়া আমাকে তার গাড়ি দিয়ে মেসে নামিয়ে দিয়ে গেছে। এইভাবে চলতে থাকলো দিনগুলো। দিন দিন ফারিয়া আমার প্রতি আর বেশি কেয়ার করে। আমি এখন তার প্রতি দুর্বল হয়ে পড়েছি। তার সাথে কথা না বললে আমার ভালোই লাগে না। তাকে একদিন না দেখলে আমার মনটা কেমন জানে চিনচিন করে। তাই চিন্তা করছি তাকে নিজের কথাটা বলে দিব, কারণ আমি আর থাকতেই পারছি না। তাই সকালে ভার্সিটি গেলাম, গিয়ে ফারিয়াকে খুঁজতে লাগলাম, কিন্তু ফারিয়াকে খুঁজে পেলামই না। আমি বসে আছি, কিছুক্ষণ পর ফারিয়া গাড়ি আসলো। গাড়ি থেকে নেমে ফারিয়া আমার কাছে আসলো। তারপর আমরা ক্লাস করতে গেলে ক্লাস করে এসে বাইরে বসে আছি। ফারিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বল, কি বলতে চাস? আসলে কিভাবে যে বলবো। এত ভয় পাচ্ছিস কেন? যা বলার বলে ফেল। ঠিক আছে, বলছি। হ্যাঁ বল। তোমাকে প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গেছি। তোমার কথা, হাসি আমার অনেক ভালো লাগে। তোমার যখন ওই হাসিটা যদি কেউ দেখে তাহলে সে তার সব দুঃখ কষ্ট ভুলে যাবে।
তোমার দিকে কেউ যদি তাকায় তাহলে সে তোমার থেকে চোখ সরাতেই পারবে না। আর তোমার চোখ দুটো অনেক মায়ে ভরা। আমি সে মায়ে পড়ে গেছি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ফারিয়া। একেবারে সব কথা বলে ফেললাম। এতক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কি হলো, কিছু বলছো না কেন? আসলে ভুল আমারই ছিল। আমি তোর সাথে বেশি ভালো করে কথা বলে ফেলেছি। আর তুই চিন্তা করলি কিভাবে যে তোর মতো ছেলেকে আমি ভালোবাসবো? আমি তোকে সবসময় আমার ভালো বন্ধু মনে করেছি। আমার সামনে আর জীবনেও আসবি না। বলে চলে যাচ্ছিল। ফারিয়া, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। পিছন থেকে তার হাত ধরে বললাম, আমার হাত ধরার সাহস কি করে হলো তোর? তোদের মতো ছেলেদের সাথে বন্ধুত্ব করা আমার ভুল হয়েছে। ফারিয়া চলে গেল আর আমার চোখ দিয়ে অঝরে পানি বেরোচ্ছিল। ফারিয়া এরকম করবে আমি চিন্তা করতেও পারিনি। চোখের পানি মুছে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে চোখ খুললো, উঠে ফ্রেশ হয়ে তিশাকে পড়াতে গেলাম। বাসায় গিয়ে আন্টি দরজা খুলে দিল। আমি তিশার রুমে গেলাম। আসবো? আরে স্যার আসেন। বই বের করো। স্যার তার আগে বলেন, ওই দিন আমাকে রেখে ওইভাবে চলে গেলেন কেন? আমার এসব কথা বলতে মন চাচ্ছে না। বই বের করো, পড়ো। আগে স্যার আমার উত্তর দিন। আর আপনি বুঝতেছেন না কেন? আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। আর তোমার এসব করার বয়স হয় নাই। আপনি আমাকে ভালোবাসবেন নাকি এটাই বলেন। না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। ঠিক আছে, আমিও আপনাকে পেয়েই পড়বো। বলেই তার ওড়না খুলে ফেললো আর চিৎকার করতে থাকলো, আম্মু আমাকে বাঁচাও, স্যার আমার সব শেষ করে ফেললো। তার চিৎকার শুনে তার মা দৌড় দিয়ে ঘরে এসে দেখে তার শরীরে ওড়না নেই। এই, তুই কাঁদছিস কেন? আর তোর ওড়না কোথায়? আম্মু, স্যার আমার সাথে জোর করার চেষ্টা করছে। কি? আম্মু আমাকে বাঁচাও, নাইলে আমার সব শেষ করে দেবে। আন্টি, আমার কথা তো শুনেন। আমার কথা শেষ হওয়ার আগেই আন্টি তাদের দারোয়ানকে ডেকে আমাকে সেখান থেকে বের করে দিল। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আবার চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে। আমি এখন কি করব? তিশাকে পড়িয়ে আমি নিজে খরচ চালাতাম। এখন এত জলদি তো নতুন আরেকটা টিউশনে পাওয়াও যাবে না। এইসব ভাবতে ভাবতে মেসে চলে গেলাম। মেসে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। আমার মন খারাপ দেখে মাহিন আমার কাছে এসে জিজ্ঞেস করলো, কি হলো তোর? তোর মন আজকে খুব খারাপ মনে হচ্ছে, আর চোখ দেখি লাল হয়ে গেছে। তুই কি কাঁদছিস? না, কিছু হয়নি, এইভাবে ভালো লাগছে না। কিছু তো হয়েছে, আমাকে বন্ধু মনে করে থাকলে বল। আমি আর তিশাকে পড়াতে যাবো না রে। তারপর সব বললাম। কি এরকম করেছে? কিন্তু ওর এরকম করার মানে কি? আমিও বুঝলাম না। ওই আমাকে বলছিল সে আমাকে ভালোবাসে। তাহলে সমস্যা কি? তার সাথে প্রেম কর। তুই কি পাগল হয়ে গেলি? এইটুকু পিচ্চি মেয়ের সাথে আমি প্রেম করব? আর আমি অন্য কাউকে ভালোবাসি। সত্যি নাকি? কে সে? নামটা শুনি। আমাদের ভার্সিটির ফারিয়াকে। কিন্তু কিন্তু আবার কি? আমি তাকে আজকে বলে দিয়েছিলাম যে আমি তাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে না করে চলে যায় আর আমাদের বন্ধুত্ব ভেঙে ফেলে। দোস্ত, তোর কপালে যে কি আছে একমাত্র আল্লাহই জানে। হ্যাঁ, এখন আমার এইটা নিয়ে চিন্তা হচ্ছে যে আমাদের নিজের খরচ চালাবো কি করে। তিশাকে তো আর পড়াতেও পারবো না, তাহলে ভার্সিটির ফি কি দিয়ে দিব? তুই চিন্তা করিস না, তোর ফি আমি দিয়ে দিব। আর টাকা জোগাড় হলে আমাকে ফিরিয়ে দিস। থ্যাংক ইউ দোস্ত, তুই না থাকলে যে আমার কি হতো। আচ্ছা এখন চল, খাবার খেয়ে শুয়ে থাক। তারপর খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে গেলাম। গিয়ে আজকে ফারিয়াকে দেখলাম না। অনেকের কাছে তার ব্যাপারে জিজ্ঞেস করলাম। সবাই বলল সে নাকি আজকে আসেনি। তাই আমি আর কিছু না বলে ক্লাস করতে চলে গেলাম। সব ক্লাস করে বের হয়ে আসলাম। বের হয়ে গাছের নিচে বসে আছি আর ফারিয়ার কথা চিন্তা করছি। এমন সময় পিছন থেকে কে যেন আমাকে ডাক দিল। আমি পিছনে ঘুরে দেখি নীলা। কেমন আছো ফাহিম? তোমাকে তো আজকাল দেখা যায় না। ভালো আছি, একটু ব্যস্ত থাকি তো, তাই হয়তো। আজকে একলা বসে আছো যে? ফারিয়া কোথায়? ফারিয়া আজকে আসেনি।
তাই তো বলি, নাইলে তুমি তো ফারিয়ার সাথে বসে থাকো, আমাদের সাথে তো কথাও বলো না। না এমন কিছু না, ক্লাসের পরে চলে যাই তাই দেখা হয় না। আচ্ছা চলো, আজকে যখন দেখা হয়েছে তাহলে কফি খেয়ে আসি। ঠিক আছে চলো। আমি আর নীলা একটা কফি শপে গেলাম, দুইজন বসে অনেক কথা বললাম। তারপর আমি মেসে চলে আসলাম, মেসে এসে খেয়ে ঘুম দিলাম। বিকেলে উঠে একটু হাঁটাহাঁটি করলাম। এখন তার তিশাকে পড়াই না, তাই বিকেলে একটু ঘোরাঘুরি করি। এইভাবে চলতে থাকলো আমাদের দিনকাল। এখন ফারিয়া ভার্সিটিতে আসলেও আমার দিকে তাকায় না, আমিও তার দিকে না তাকিয়ে ক্লাস করতে থাকি। এইভাবে একটা মাস চলে গেল। আমি একদিন ভার্সিটিতে গাছের নিচে বসে গান শুনছিলাম। হঠাৎ কার যেন ছায়া আমার সামনে দেখলাম। মাথা তুলে তো আমি পুরো অবাক, কারণ আমার মাথার সামনে আর কেউ না, মানে ফারিয়া দাঁড়িয়ে আছে। চোখের নিচে পুরো কালো দাগ পড়ে গেছে। আমার দিকে করুণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখে পানি টলমল করছে। আমি সেখান থেকে উঠতে যাব, কিন্তু তার আগে ফারিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমি তো পুরো অবাক হয়ে দাঁড়িয়ে আছি। আমার সাথে এতদিন কথা বলনি কেন? তুমি তো আমাকে কথা না বলতে বলছিলা, তাইলে কিভাবে কথা বলতাম? আমি না করলে কি বলবা না? জানো এই কয়েকদিন আমার কত কষ্ট হয়েছে। তোমার সাথে কথা না বলে আমিও থাকতে পারি না। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার থেকে দূরে কখনো যাবা না তো? কোনো সময় তোমাকে ছেড়ে যাব না, তোমার পাশে সব সময় থাকবো। মনে থাকে যেন। আর যদি চলে যাও তাইলে আমি কিন্তু মরেই যাব। যাব না কখনো, তোমাকে নিজের বুকে সবসময় আগলে রাখবো। আর তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না। অনেক ভালোবাসি তোমাকে। এখন তাহলে একটা কিস করো। পাগল হয়ে গেছো? এখন সবার সামনে কিভাবে কিস করব? না, এখনই করতে হবে। আমি কিছু জানি না। তার কপালে ছোট করে একটা ভালোবাসার পর শিখে দিলাম। এখন চলো বাসায় যাব, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা চলো। তারপর ফারিয়া আমাকে তার গাড়িতে করে আমার মেসের সামনে এসে নামিয়ে দিল। আমি ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়লাম। বিকেলে উঠে বাইরে হাঁটছিলাম, তখন ফারিয়া ফোন দিল। তার সাথে অনেক সময় কথা বলে ফোনটা কেটে দিলাম। ভিতরে ঢুকতে যাব, তখন দেখি আন্টি মানে তিশার আম্মু ফোন দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম, আর তিনি সাথে সাথে কান্না করে দিল। আর আমাকে যা বললো আমি তো শুনে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি জলদি করে ফোনটা রেখে তিশার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার দরজাটা খুলে দিল। আমি জলদি তিশার রুমে গেলাম। তার রুমে গিয়ে যা দেখলাম তা দেখে আমি পুরো অবাক, কি বলবো বুঝতেই পারছি না। বাসার দরজাটা খোলাই ছিল। আমি জলদি তিশার রুমে গেলাম। তার রুমে গিয়ে আমি যা দেখলাম তা দেখে তো আমি পুরো অবাক, কি বলবো বুঝতে পারছি না। আন্টি তিশার বিছানায় তার হাত ধরে কান্না করছেন, আর তিশা শুয়ে আছে। তার হাতে স্যালাইন লাগানো, চোখের নিচে দাগ পড়ে গেছে। মনে হয় ভালো মতো ঘুম হয় নাই, ঠোঁটগুলো একদম শুকিয়ে গেছে। ভালো মতো খাবারও খায় না হয়তো। আমি যে তিশার রুমের সামনে দাঁড়িয়ে আছি সেটা হয়তো আন্টি খেয়ালই করেনি। আমি ভিতরে গিয়ে আন্টিকে ডাক দিলাম। ফাহিম, বাবা তুমি এসেছো? আমাকে দেখে আরো জোরে কান্না করে দিল। আন্টি তিশার কি হয়েছে, আর ওই রকম হয়ে গেছে কেন? আসলে ওই দিন তুমি চলে যাওয়ার পর থেকে ওর এই অবস্থা। মানে কি হয়েছে আমি বুঝতে পারছি না, আমাকে সবকিছু খুলে বলেন। তুমি যাওয়ার পর ওই আমাকে কান্না করতে করতে বলল যে ওই নাকি তোমাকে ভালোবাসে আর ও তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু ততক্ষণে তুমি এখান থেকে চলে গিয়েছিলে আর আমরা তোমার ঠিকানাও জানতাম না যে তোমাকে জানাবো। তারপর থেকে তোমার জন্য পাগলামো শুরু করে দেয়, খাওয়া দাওয়া ঠিকমতো করে না, আর এর কারণে বারবার অজ্ঞান হয়ে যায়। তাহলে আমাকে ফোন করবেন না একবার? কি করে ফোন করব বলো? তোমার ফোন নম্বর ছিল না আমাদের কাছে। তখন দেখি তিশা আস্তে আস্তে তার চোখ খুলছে। তিশা, দেখ কে আসছে। কে আসছে আম্মু? কি ফাহিম আসছে? লাফ দিয়ে উঠে গেল আর আমাকে সে জড়িয়ে ধরলো। কোথায় ছিল তুমি এতদিন? আমাকে দেখতে আসনি কেন? কান্না করেই যাচ্ছে। তুমি নিজের এইরকম অবস্থা করে ফেলেছো কেন? আর খাবার ঠিক মতো খাও না কেন? তুমি যাওয়ার পর থেকে আমার কিছুই ভালো লাগে না। কিন্তু ওই দিন তো তোমার জন্য আন্টি আমাকে বের করে দিল, তাই আবার এরকম করলা কেন? আমি মনে করেছিলাম ওইটা করার পরে আম্মু তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেবে, কিন্তু সেটা না করে আম্মু তোমাকে বের করে দিল।
তাই তোমাকে না পেয়ে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন তুমি এসেছো না, এখন তোমাকে কোথাও যেতে দেব না। আমার কাছে তোমাকে সারা জীবনের জন্য রেখে দেব। এইটা তিশা কখনো সম্ভব না। আমি অন্য একজনকে ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসতে পারবো না। আমাকে মাফ করে দিও। না, এটা কখনোই হতে পারে না। আমাকে ছেড়ে দিয়ে চিৎকার করে দিয়ে। তুমি আমার আর কারো না। তোমাকে আমি না পেলে আমি নিজেকে শেষ করে দেব। দেখি তিশা, পাগলামো করো না। তোমাকে আমি বিয়ে করলে কখনো স্থির অধিকার দিতে পারবো না। আর তুমি আমাকে ভালোবাসো না, এইটা শুধু তোমার আবেগ। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমার মধ্যে কি নেই যে তুমি আমাকে ভালোবাসতে পারবে না? ভালোবাসা দেহ বা চেহারা দেখে হয় না, ভালোবাসা হয় মন দেখে। আর আমি অন্য কাউকে আমার মন দিয়ে ফেলেছি। ঠিক আছে, তুমি যখন আমাকে নাই ভালোবাসো, তাইলে এই জীবন রেখে আমার কি দরকার? আমার এই জীবন রেখে দরকার নেই। আমি নিজেকে শেষ করে ফেলবো। একটা চাকু হাতে নিয়ে। দেখো তিশা, পাগলাম করো না, চাকুটা হাতে থেকে সরাও। না, আমি সরবো না। আগে বলো, আমাকে বিয়ে করবে কি না? নাইলে আমি এখনই নিজে রাত কেটে ফেলবো। আচ্ছা আমি বলছি, কিন্তু তার আগে চাকুটা হাতের থেকে সরাও। না, তুমি যে পর্যন্ত না বলবে আমি সরাবো না। পরিস্থিতি খারাপ হতে দেখে আমি আর কিছু না পেরে ফারিয়াকে জলদি করে ফোন দিলাম। হ্যালো ফারিয়া, কোথায় আছো তুমি? আমি তো মাত্র ভার্সিটি থেকে বের হলাম। কেন, কি হয়েছে? একটা সমস্যা হয়ে গেছে। আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, তুমি জলদি আসো। আচ্ছা, আমি জলদি আসছি। আধ ঘন্টা পরে ফারিয়া আসলো। কি হয়েছে ফাহিম, তুমি ঠিক আছো তো? আর আমাকে এত জলদি আসতে বললা যে? একটু প্রবলেম হয়ে গেছে, তুমি দেখো। ও, তাইলে এই হলো সেই মেয়ে যে কিনা তোমাকে নিজের প্রেমে পাগল করে রেখেছে? ফাহিম, এটাকে আর কি বলছে এসব? আমি কিছু বুঝতে পারছি না। আসলে হয়েছে কি, তারপর সবটা বললাম। এখন বুঝছি ব্যাপার কি। এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? ফাহিম তোমাকে না আমাকে ভালোবাসে, আর বিয়ে করলে আমাকে করবে। আর তোমাকে বিয়ে করবে কেন? আমি কিছু জানি না ফাহিম। আমার না হলে আমি নিজেকে শেষ করে দেব। আমি থাকতে ফাহিম কখনোই তোমার হতে পারবে না। আর তুমি বললে কি ফাহিম তোমার হয়ে যাবে? তাহলে আমি আর বেঁচে থেকে লাভ কি? আমি নিজেই মরে যাই। আরে না না, এরকম কিছু করবে না। তুমি দাঁড়াও দাঁড়াও, আমি রাজি আছি। সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। ফাহিম, তুমি কি বলছো এসব? তুমিও কি এই মেয়ের মতো পাগল হয়ে গেলে নাকি? ফারিয়া, তুমি আমার সাথে একটু বাইরে আসো। ফারিয়াকে বাইরে নিয়ে আসলাম। দেখো, আমি যদি এখন হ্যাঁ না বলি, তাহলে সে নিজে হাত কেটে ফেলবে। তখন আমার নিজেকে অপরাধী মনে হবে। আর আমি তো ওরই শুধু হ্যাঁ বলবো। তাও আমি তোমাকে অন্য কারোর হতে দিব না। আমাকে জড়িয়ে ধরে, আরে আমি তো তোমারই, আমি শুধু তার সামনে বলবো। ঠিক আছে। তারপর ভিতরে গেলাম। ঠিক আছে তিশা, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমার শর্ত আছে। আমি তোমার সব শর্তে রাজি। তাও শুনে নাও, আমি তোমাকে এখন বিয়ে করব না। আগে তুমি ভালো করে নিজের পরীক্ষা দাও, তারপর তোমাকে বিয়ে করব। সত্যি বলছো তো? আমাকে বিয়ে করবা? হ্যাঁ সত্যি, কিন্তু আমি যেটা বলছি সেটা মানতে হবে। ঠিক আছে, তোমার সব কথা আমি শুনবো। আমাকে জড়িয়ে ধরে, এখন খাবার খেয়ে নাও আর ভালো করে পড়বা এখন থেকে। ঠিক আছে। আন্টি, ওরে খাবার খাইয়ে দেন আর ঘুম পাড়িয়ে রাখেন। আচ্ছা বাবা, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেই। এইখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নাই। আমি তাহলে এখন যাই, আর তিশার খেয়াল রাখবেন। আচ্ছা বাবা, দেখে যেও। তারপর সেখান থেকে ফারিয়া তার গাড়িতে করে আমাকে পৌঁছে দিল, কিন্তু আসার সময় আমার সাথে কোনো কথাই বললো না। আমি অনেক কথা বলার চেষ্টাও করেছি, কিন্তু তাও বলেনি। আমাকে নামিয়ে দিয়ে ফারিয়া চলে গেল। আমিও সেখান থেকে ম্যাচের ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি মাহিন আর রাকিব বসে বসে গল্প করছে। আমিও তাদের সাথে বসে গিয়ে যোগ দিলাম। কোথায় গিয়েছিলি? আর বলিস না, কি যে ঝামেলায় ছিলাম, সব ঘটনা খুলে বললাম। এত ছোট মেয়ের এত জেদ, তাহলে কি করবি এখন? সেটা পরে দেখা যাবে, এখন একটু আরাম করে নি। আবার তারপর ফারিয়া আমার উপর রাগ করে আছে, তার রাগ ভাঙতে হবে। ভাই তুই জানিস কি করবি, তোর ঝামেলা তুই নিয়ে থাক, চল খেয়ে আসি।
হ্যাঁ চল, এইসব ঝামেলার ভালো লাগে না রে। তারপর খাবার খেয়ে শুয়ে আছি, মোবাইলটা নিয়ে ফারিয়াকে ফোন করলাম। রিং হচ্ছে কিন্তু ফোন ধরছে না। এইরকম 2-3 বার ফোন করলাম কিন্তু ধরলই না, তাই ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো ফোনের আওয়াজে, চোখ খুলছে না, তাই ফোনের নামটা দেখতে পেলাম না। ফোনটা রিসিভ করার আগে ফোনটা কেটে গেল। এবার আমি চোখ খুলে দেখি ফারিয়া ফোন দিয়েছিল। আমি আবার কল ব্যাক করলাম কিন্তু ধরলো না, তাই আর ফোন না দিয়ে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর রেডি হয়ে ভার্সিটির জন্য রেডি হলাম। ভার্সিটিতে এসে ফারিয়াকে দেখতে পেলাম না, তাই অনেক সময় খোঁজার পর দেখলাম একটা গাছের নিচে বসে আছে। আমি তার পাশে গিয়ে বসলাম, কিন্তু তার কোনো খেয়ালই নেই যে আমি তার পাশে বসে আছি। এইভাবে একলা বসে থাকার মানে কি? আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আবার মুখটা ফিরিয়ে নিল। আজকে কি আমার সাথে কথা বলবো না? তাহলে আমি চলে গেলাম। তুমি যখন আমার সাথে কথাই বলবো না, তাহলে এখানে বসে থেকে লাভ কি? যেই আমি ওর পাশ থেকে উঠতে যাবো, সাথে সাথে আমার হাতটা ধরে বসিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। কি হলো সোনা, কালকে থেকে এইভাবে বিহেভ করছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। কেন জানি আমার অনেক ভয় লাগছে, মনে হচ্ছে কেউ তোমাকে আমার থেকে কেড়ে নিয়ে যাবে। আরে ভয় কিসের, আমি তো তোমার পাশে আছি আর তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। তাও আমার অনেক ভয় করছে, তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরে থাকো। এইভাবে থাকলে ক্লাস কি করবে শুনি? না, ক্লাস করতে হবে না, তুমি আমার সাথেই থাকো। আচ্ছা ঠিক আছে। এইভাবে অনেক সময় ফারিয়ার সাথে বসে থাকার পরে তাকে নিয়ে ভার্সিটির বাইরে চলে গেলাম, কারণ তাকে নিয়ে একটু ঘুরলে হয়তো তারই মনটা ভালো হবে। আমার একটা সুন্দর জায়গা জানা ছিল, সেখানে তাকে নিয়ে গেলাম। একটা নদীর পাড় গিয়ে ঘাসের উপরে দুইজন বসে পড়লাম। নদীর বয়ে চলার আওয়াজ আসছে, পাখি গাছের ডালে বসে ডাকছে, হালকা হালকা বাতাস বইছে। জায়গাটা অনেক সুন্দর। ফারিয়া এক দৃষ্টিতে নদীর বয়ে চলার দিকে তাকিয়ে আছে, আর আমি এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ খেয়াল করে দেখলাম ফারিয়ার চোখের পানি। ওর চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরলাম। কি হয়েছে আমার সোনাটা? তুমি জানো না এইভাবে তুমি কাঁদলে আমার কত কষ্ট লাগে? কিছু বলছে না, শুধু আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা দিয়ে আছে। আমাকে যদি না বলো তাহলে আমি কি করে বুঝবো? কালকে তিশাতে বাসা থেকে আসার পরে তুমি এমন করছো। জানো, কালকে যখন ওই মেয়েটা বলেছিল তোমাকে আমার থেকে দূরে নিয়ে যাবে, তখন আমি কতটা ভয় পাই। আমার মনে হচ্ছিল যে সত্যি সত্যি তোমাকে আমার থেকে দূরে নিয়ে যাবে। আরে তুমি ওর কথা কিছু মনে করো না, ও এখনো ছোট মেয়ে, আর ওর সব আবেগ আর কিছুই না। আর আমাকে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না। এখন একটু হাসো, তোমাকে হাসি খুশি দেখতে বেশি ভালো লাগে। চলো এখন যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে। সেখান থেকে চলে আসলাম। ফারিয়া আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি মেসে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। এখন অন্য জায়গায় টিউশনি পড়াই, কারণ টিউশনি না পড়লে আমি নিজে খরচ চালাতে পারবো না, তাই পড়াতে চলে গেলাম। সন্ধ্যায় পড়িয়ে এসে ফারিয়াকে ফোন দিলাম, তার সাথে অনেক সময় কথা বলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। একদিন আমি মেসে শুয়েছিলাম, হঠাৎই কার যেন কল আসলো। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি ফারিয়া কল দিয়েছে। আমি কলটা ধরার সাথে সাথে ফারিয়া কান্না করে দিল। কি হয়েছে ফারিয়া, কান্না করছো কেন? ফাহিম, আমার বাবা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। কিন্তু হঠাৎই তোমার বিয়ে ঠিক করার কারণ কি? সেটা আমি জানি না, আগামী শুক্রবার আমাদের বিয়ে, তুমি কিছু একটা করো। এত জলদি আমি কি করব বলো? আর তুমি আগে কান্না থামাও। আমি জানি না, আমি তোমাকে না পেলে আত্মহত্যা করব। আচ্ছা আমি কিছু একটা করছি, তুমি কান্না থামাও। ঠিক আছে। ফোনটা কেটে দিলাম। আমার তো মাথায় কিছু আসছি না, এখন কি করব? আমার হাতে আবার সময় অনেক কম, তাই যা করার জলদি করতে হবে। আর যদি সে কিছু একটা করে বসে তাহলে কি করব? না, আমার জলদি কিছু একটা করতে হবে। এসব চিন্তা করছিলাম, তখন মাহিন আমাকে ডাক দিল। ফোনটা কেটে দিলাম। আমার তো মাথায় কিছু আসছি না, এখন কি করব? আমার হাতে আবার সময় অনেক কম, তাই যা করার জলদি করতে হবে। আর যদি সে কিছু একটা করে বসে তাহলে কি করব? না, আমার জলদি কিছু একটা করতে হবে। এইসব চিন্তা করছিলাম, তখন মাহিন আমাকে ডাক দিল। আমার সেদিকে কোনো হেঁসি ছিল না। এই ফাহিম, কিছু বললি? কখন থেকে ডাকছি, এত কি চিন্তা করছিস? আর বলিস না, অনেক বড় চিন্তা আছে রে। তাকে সব খুলে বললাম। এখন কি করবি? আমিও বুঝতে পারছি না।
কিন্তু যা করার জলদি করতে হবে, কারণ সময় অনেক কম আমাদের হাতে। হ্যাঁ, সেটা ঠিক বলছিস, কিন্তু আমার মাথায় তো কিছু আসছে না। তুই কিছু একটা বল। এখন তো একটাই কাজ করা যায়, তুই ফারিয়াকে নিয়ে পালিয়ে যা। কিন্তু তার বাবা তো আমাদের খুঁজে বের করে ফেলবে। এছাড়া আর কোনো রাস্তা নেই। আর ওর বাবা চিন্তা করিস না, একবার তোরা বিয়ে করে ফেললে তার ফ্যামিলি তোদের মেনে নিবে। ঠিক আছে, তাহলে এটাই করব, কারণ ফারিয়াকে ছেড়ে আমি বাঁচতে পারবো না রে। কিন্তু আমরা যাব কোথায়? সেটা আমার উপর ছেড়ে দে, আমি সবকিছু ঠিক করে রাখবো। আমার অনেক ভয় করছে, কিভাবে যে কি করব। এখন চিন্তা করা বাদ দে, চল খাবার খেয়ে নে, কালকে অনেক কাজ আছে। চল। খাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকাল থেকে আমাদের প্ল্যান শুরু হবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি গেলাম, গিয়ে ফারিয়াকে সব বললাম কিভাবে কি করব। তারপর মেসেজ চলে আসলাম। কি রে, সব ঠিক করে ফেলেছিস? হ্যাঁ, সবকিছু রেডি আছে। আর এই নে, এখানে সিলেটের 2টা টিকিট আছে, এখন তুই একটু রেস্ট নে। হ্যাঁ। বিছানায় গায়ে এলে দিলাম, কিছুক্ষণ ঘুমিয়ে দিলাম। ঘুম থেকে উঠে ফারিয়াকে জলদি ফোন দিলাম যে সে রেডি আছে নাকি। তারপর ফারিয়াকে বাড়ির দিকে রওনা দিলাম। আমার মেসের দিকে 5 মিনিট লাগে। তাদের বাসার সামনে গিয়ে তাকে ফোন দিলাম। ফারিয়া বাসা থেকে বের হতেই আমার বাস স্টেশনের দিকে রওনা দিলাম। জলদি করে বাসে উঠে পড়লাম। বাসও কিছু সময় ছেড়ে দিল। আমি চিন্তা করছি কি থেকে কি হয়ে গেল, কিন্তু আমার কোনো চিন্তা নেই, কারণ আমার ভালোবাসা আমার সাথে আছে। গাড়ি তার আপন গতিতে চলছে। ফারিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি একটু ঘুম দিলাম। সকাল 6টার দিকে গাড়ি সিলেটে গিয়ে থামলো। ফারিয়া একটা বোরখা পরে নিল, যে কেউ যেন তাকে না চিনে। তারপর আমরা একটা হোটেলে গেলাম, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ফারিয়াকে রেখে আমি নাস্তা আনতে চলে গেলাম। নাস্তা এনে দুজনে খেয়ে নিলাম। ফাহিম, আমরা বিয়ে কবে করব? বিকেলে গিয়ে করে নিব। আমাকে ছেড়ে কোথাও যাবা না তো? মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমাকে অনেক ভালোবাসবি তো? নিজের থেকে বেশি ভালোবাসবো। অন্যদিকে ওইখানে ফারিয়াকে না পেয়ে তার বাবা পাগলের মতো হয়ে গেছে। তাকে সব জায়গায় খুঁজছে কিন্তু পাচ্ছে না। ভার্সিটিতে গিয়ে জানতে পারে যে সে নাকি ফাহিম নামে একজনকে ভালোবাসতো। তাই তার বাবা আমার সবকিছু খোঁজ খবর লাগায়, কিন্তু আমি কোথায় থাকি সেটা কারো কাছ থেকে জানতে পারলো না। ওইদিকে রুমে বসে অনেক বিরক্ত লাগছিল, তাই টিভিটা ছাড়লাম। কিন্তু টিভি দেখে তো আমার চোখটা চড়ক গাছে। আমাদের দুইজনের ছবি সব চ্যানেলে দেখাচ্ছে আর বলছে আমি নাকি এই মেয়েটাকে নিয়ে পালিয়ে গিয়েছি। ফারিয়াও দেখে অবাক হয়ে গেল। এখন আমার অনেক ভয় লাগছে, কারণ আমাকে ফারিয়ার বাবা পেলে ছাড়বে না। কি হয়েছে? তুমি আবার কি চিন্তা করছো? তোমার বাবা মনে হয় আমাদের উপর অনেক জিদ করে আছে। আমাকে পেলে যে কি করবে আল্লাহই জানে। তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমাকে বাবা কিচ্ছু করতে পারবে না। তাও আমার অনেক ভয় করছে। আমি তো আছি, ভয় পাওয়ার কি আছে? আমাকে জড়িয়ে ধরে। এখন আমাকে একটা পাপ্পি দাও। না, আমি দিতে পারবো না। তুমি দিবা নাকি সেটা বলো। না, আমি দিব না। বলার সাথে সাথে আমাকে কিল ঘুষি দিতে শুরু করলো। কিছুক্ষণ পর আচ্ছা দিচ্ছি দিচ্ছি এইটা বলেই তার গালে 2টা পাপ্পি দিলাম। এইটা কি করলে? তুমি যেটা চাইলে সেটাই তো দিলাম। আমি কি এই চুমুর কথা বলছি? তাইলে কিসের কথা? কথা বলা শেষ করার আগে তার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা মিশিয়ে দিল। তার গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো স্বাদ নিচ্ছি আমি। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিল। দুজন হাঁপাচ্ছি। ফারিয়া আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তারপর বিকেলে গিয়ে দুজনে রেডি হয়ে নিলাম, কারণ বিয়ে করতে যাবো আমরা। ফারিয়া একটা লাল বেনারসি শাড়ি পরলো, তারপর বোরখা পরে নিল। কাজী অফিসে গেলাম, গিয়ে নিয়ম অনুযায়ী বিয়ে করে ফেললাম। হোটেলে এসে আমি ফারিয়াকে বলে একটু বাইরে গেলাম। একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি। তারপর কিছুক্ষণ সেখানে বসে থাকার পর একটা হোটেলে চলে আসলাম। হোটেলে এসে দরজাটা ধাক্কা দিচ্ছি, কিন্তু দরজা খুলছে না। কিন্তু কিছুক্ষণ পর ফারিয়া দরজা খুলে বিছানায় গিয়ে বসে পড়লো। আমি দরজা লাগিয়ে দিয়ে যেই ফারিয়া পাশে বসতে যাবো, সাথে সাথে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমাকে এইভাবে ফেলে দিলা কেন? ফেলেছি, বেশ করেছি। কেন? আমি আবার কি করলাম? এইভাবে নতুন বউকে কেউ একলা রেখে চলে যায়? ভুল হয়ে গেছে, এখন একটু আদর করতে দাও না। না, তোমাকে আজকে শাস্তি পেতে হবে। আর তুমি 1 সপ্তাহ আমার সাথে কিচ্ছু করতে পারবা না। আর আজকে তোমাকে নিচে ঘুমাতে হবে।
শোনো পাখি, এমন করো না। আমি তোমার থেকে দূরে থেকে কিভাবে থাকবো বলো? আর আমি নিচেই বা কি করে ঘুমাবো? না, তোমাকে শাস্তি পেতেই হবে। কি আর করব, তার সাথে পেরে উঠতে পারলাম না। একটা বালিশ নিয়ে নিচে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছেই না। মনে হলো ফারিয়ারও ঘুম আসছে, তাই আস্তে করে মাথাটা উঁচু করে দেখলাম ফারিয়া শুধু এদিক ওদিক ফিরছে। আমি চোখটা বন্ধ করে রাখলাম, কিন্তু তাও কোনো মতে ঘুম আসছে না। কিছুক্ষণ পর কারো জড়িয়ে ধরা অনুভব করলাম। আমি বুঝে গেছি যে আমাকে ছেড়ে ফারিয়া ঘুম আসছে না। আমি অন্যদিকে ফিরে শুয়ে আছি, কিন্তু আমাকে আর শক্ত করে জড়িয়ে ধরলো। ফাহিম, এই ফাহিম, এবার কিন্তু আমি কান্না করব। কি হয়েছে বলো? আমার সাথে কথা বলছো না কেন? এভাবে আমার ঘুম আসছে? আমার উপর রাগ করে আছো তাই না? আমি কারোর উপর রাগ করিনি। তাহলে আমাকে একটু জড়িয়ে ধরো। কেন? তুমি না বললা যে তোর সাথে এক সপ্তাহ কিছু করতে পারবো না, তাইলে এখন আবার জড়িয়ে ধরতে আসছো কেন? আমি তো মজা করছিলাম, আর তোমাকে ছাড়া আমার ঘুম আসে না, তুমি জানো না? না, আমাকে ছাড়াই ঘুমাতে হবে। না, আমি পারবো না। এখন আমাকে একটা কিস দাও না। এখন আমার ঘুম আসছে, পরে দিব। আমি যেহেতু বলছি এখন দিতে, তাই এখন দিবা। ঘুম আসতে বলার আগে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। আমি কোনো রেসপন্স দিচ্ছিলাম না, কিন্তু কিছুক্ষণ পরে আমি সহ্য করতে না পেরে তার চুমুতে রেসপন্স করতে শুরু করলাম। তারপর তাকে কোলে করে বিছানায় নিয়ে গেলাম, আবার তার ঠোঁটে চুমু খেতে লাগলাম। আবার আস্তে আস্তে নিচে নামছি। ফারিয়ার নিঃশ্বাস দীর্ঘ হয়ে যাচ্ছে। সে শিউরে উঠে আমার চুল শক্ত করে চেপে ধরলো। সারা রাত দুজনে ভালোবাসার সমুদ্রে ডুবেছিলাম। সকালে ঘুম ভাঙলে দেখি ফারিয়া আমার বুকের মধ্যে মাথা রেখে শুয়ে আছে। তাকে এইভাবে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি তার কপালে ভালোবাসার পরশ দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ফারিয়া ঘুম থেকে উঠে গেছে। ঘুম হলো তোমার? তুমি যে দুষ্টুমি করলে ঘুমে কি করে? ওইটা আমি ইচ্ছে করে করেছিলাম, তুমি তো আমাকে বাধ্য করলে। ওই সময় তো দুষ্টুমি করিনি, কিন্তু এখন তুমি যখন বলছো তাহলে ঠিকই করবো। এই না না না, এখন আর না, আমি গোসল করতে যাব। আচ্ছা, তুমি গোসল করে আসো, আমি নাস্তা নিয়ে আসছি। জলদি চলে এসো, আমার আবার তোমাকে ছাড়া ভালো লাগে না। ঠিক আছে, জলদি আসবো। আর কপালে ভালোবাসার পরশিকে দিয়ে বাইরে আসলাম। রাস্তা দিয়ে আসছি, হঠাৎ কে যেন আমাকে পিছন থেকে ডাক দিল। আমি পিছনে করে অবাক। তিশা, তুমি এখানে কি করছো? আপনাকে কখন থেকে ডাকছি, কিন্তু আপনি তো শুনছেনই না। ও সরি, কিন্তু তুমি এখানে কি করছো? আমি এখানে আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসছি, আপনাকে দেখলাম তাই ডাক দিলাম। ও, তো কেমন আছো? এই তো ভালোই আছি, কিন্তু আপনি আমাকে মিথ্যা বলে চলে আসলেন কেন? আসলে ওই সময় তোমার ঐশ্বর শুধু একটা মোহ ছিল। আমি আপনাকে সত্যি ভালোবাসতাম। তিশা, ওইটা তোমার ভালোবাসা ছিল না, আর আমি তোমাকে না, ফারিয়াকে ভালোবাসি। তাইলে আমাকে মিথ্যা বলে চলে আসলেন কেন? ওই সময় তোমার মাথায় ভূত উঠে গিয়েছিল, হ্যাঁ, তোমার পরীক্ষা খারাপ না হয় তাই ওইটা বলেছিলাম। বুঝতে পারছি। আচ্ছা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি জানেন আপনারা দুজন পালিয়ে আসার পরে ফারিয়ার আপুর বাবা আপনাদের কত খুঁজিয়েছিল? সব জায়গায় আপনাদের খোঁজ লাগিয়েছিল, কিন্তু কোথাও পায়নি আপনাদের। এখন তুমি কি তাদের বলে দিবা যে আমরা এখানে আছি? আমি এটা চিন্তা কিভাবে করলেন? আমি এটা করব, আর আমি সবসময় চাই আপনি ভালো থাকেন। আচ্ছা তিশা, আমি এখন যাই, আমার একটু কাজ আছে, আর নিজের খেয়াল রেখো। ঠিক আছে। সেখান থেকে হোটেলে চলে আসলাম। তোমাকে না জলদি আসতে বলছিলাম, তাহলে এত লেট করলে কেন? রাস্তায় তিশার সাথে দেখা হয়ে গেছিল, তার সাথে একটু কথা বললাম। কি, তুমি ওই মেয়েটার সাথে কথা বলছো? হ্যাঁ বলছি। কেন, কি হয়েছে? তোমাকে না বলছি ওই মেয়ের সাথে কথা না বলতে। তোমার সাথে কি করছিল তোমার মনে নাই? আরে ওই এখন আগের মতো নেই, অনেক পাল্টে গেছে। তাও ওর কোনো ভরসা নেই, তোমার থেকে ওকে দূরে দূরে থাকবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই করব। এইভাবে 1 মাস চলে গেল। একদিন টিভি দেখছি, ওই সময় দেখি টিভিতে ফারিয়ার বাবাকে দেখাচ্ছে। তিনি কান্না করতে করতে বলছিলেন যে, ফারিমা তুই ফিরে আয়, আমি তোর সব কথা মানবো,
তুই যাকে বিয়ে করতে চাস তাকে তোর সাথে বিয়ে দিব। তোর জন্য তোর মা চিন্তা করতে করতে অনেক অসুস্থ হয়ে পড়েছে। তুই আমাদের কাছে ফিরে আয় মা। এইটা বলে কান্নায় ভেঙে পড়লেন। আর কিছু বলতে পারলেন না। আমি ফারিয়ার দিকে তাকিয়ে দেখি সেও কান্না করছে। ফাহিম, আম্মুর নাকি অনেক শরীর খারাপ। হ্যাঁ শুনলাম তো। এখন আমি কি করব? আমার জন্য আম্মুর এই অবস্থা। আম্মুর কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কিচ্ছু হবে না তোমার আম্মুর। আর তুমি এরকম করে কান্না করো না। একটা কাজ করি আমরা। কি করব? চলো আমরা ফিরে যাই। কিন্তু বাবা যদি তোমাকে মেনে না নেয় তাহলে আমি কি করব? চিন্তা করো না, ওইরকম কিছু হবে না। আমি তার চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি, আর তিনি আমাকে কিছু করবে না। যা হবে দেখা যাবে। আমরা তাদের কাছে গিয়ে মাপ চেয়ে নিব। আচ্ছা চলো তাহলে। তারপর আমি আর ফারিয়া রাতে গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সারা রাস্তা ফারিয়া কান্না করতে করতে আসছে। সকালে গাড়ি ঢাকায় এসে থামলো। আমরা তাড়াতাড়ি করে ফারিয়ার বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর তার বাসায় আসলাম। বাসার গেটে বাসার দারোয়ান জলদি করে গেটটা খুলে জোরে জোরে সবাইকে ডাক দিতে লাগলো। ফারিয়া দৌড় দিয়ে বাসার ভিতর গিয়ে তার আম্মুকে খুঁজতে লাগলো, কিন্তু জানতে পারলো তারা হাসপাতালে। তার বাবাকে ফোন করে আসতে বললো। এইটু পর তার বাবা বাসায় আসলো। ফারিয়া তার বাবাকে দেখে দৌড় দিয়ে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। বাবা, আম্মুর কি হয়েছে? তোর যাওয়ার পর থেকে তোর আম্মু অসুস্থ হয়ে পড়ে। বাবা, আমি আম্মুর কাছে যাব, আমাকে আম্মুর কাছে নিয়ে যাও। এখন তোর যেতে হবে না, তোর আম্মু ঠিক আছে। কালকে তাকে বাসায় নিয়ে আসবো। আমি এক জায়গায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর আবার আমার সামনে এসে দাঁড়ালো। তাহলে সে কি না আমার মেয়ে নিয়ে গিয়েছিলে? আসলে আঙ্কেল আমি... বাবা, তুমি ওকে কিছু বলো না। আমি ওকে অনেক ভালোবাসি, আর ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি কি তাকে কিছু বলেছিলাম নাকি? তার ব্যাপারে শুধু জানতে চাচ্ছি। তো বাবা, তোমার বাবা মা কোথায়? আঙ্কেল, আমার বাবা নেই, আমি এতিম। আমার কথা শুনে দেখলাম তার চোখে পানি চলে এসেছে। কে বলেছে তুমি এতিম? আজকে থেকে নিজেকে এতিম বলবা না। আজকে থেকে তুমি আমার ছেলের মতো। বাবা, আমি যে কি পরিমাণ খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। থাক, খুশি হতে হবে না। সামনে শুক্রবারে তোমাদের বিয়ে দিব, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। ফারিয়ার বাবা চলে গেলেন, আর ফারিয়া এসে আমাকে জড়িয়ে ধরলো। ফাহিম, আমি না আজকে অনেক খুশি। খুশি তো আমিও, কারণ তোমার পরিবার মেনে নিল আমাদের। আমি তো মনে করেছিলাম বাবা আমাদের মেনে নিবেন না, আর আমাকে তোমার থেকে আলাদা করে দিবে। আমি বলেছিলাম না যে তোমার বাবা আমাদের মেনে নিবে, কারণ সব বাবা তাদের সন্তানদের খুশি চায়, আর তাদের খুশির জন্য সবকিছু করতে পারেন। আর তোমার বাবাও দেখেছো তুমি আমার সাথে খুশি আছো, তাই রাজি হয়ে গেছে। হ্যাঁ, তুমি ঠিক বলছো। তুমি রুমে এগিয়ে রেস্ট নাও, আমি আসছি। আচ্ছা। আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কারণ জার্নি করে এসেছি, তাই অনেক ক্লান্ত লাগছে। বিকেলে ঘুমিয়েছি, মনে হচ্ছে বুকে কিছু রাখা আছে, অনেক ভারী ভারী লাগছে। চোখ খুলে দেখি ফারি আমার বুকের উপর শুয়ে আছে। চুলগুলো ঘুমের মধ্যে আঁকা বাঁকা হয়ে আছে। আমি তার চুলগুলো ঠিক করে দিলাম, আর সাথে ফারিয়া জেগে গেল। ঘুম হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে, কিন্তু তুমি কখন আসলা? তুমি ঘুমিয়ে যাওয়ার একটু পরেই আসছি। এসে দেখি তুমি শুয়ে আছো, তাই আমিও তোমার পাশে শুয়ে পড়লাম। আচ্ছা, এখন উঠে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে এসে ফারিয়ার সাথে গল্প করতে লাগলাম। ফাহিম, সামনের শুক্রবারে তো আমাদের বিয়ে, তাই না? হ্যাঁ। কিভাবে সব হয়ে গেল? আমার এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমিও চিন্তা করছি, আজকে আমার বাবা মা বেঁচে থাকলে কতই না খুশি হতো। আমি তো জানিও না যে তারা দেখতে কেমন, কিন্তু আমি সবসময় তাদের ওই মনের ভিতর অনুভব করি। আমার বাবা মা থাকলে তারা আমাকে কতই না আদর যত্ন করতো, তার ছেলের বউকে অনেক স্নেহ করতো। ফারি, আমাকে ছেড়ে কখনো যাবে না তো তুমি? চোখের পানি দিয়ে ভরে গেল। আমি তো আছি তোমার সাথে, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমাকে অনেক ভালোবাসবো, আর আমার বাবা মাকে আজকে থেকে নিজের বাবা মার মতো করে মনে করবে। আচ্ছা, তুমি তোমার বিয়েতে তোমার বন্ধু বা অন্য কাউকে দাওয়াত দিবা না? মামা মামি তো আছেন, কিন্তু তাদের দাওয়াত দেওয়া যাবে না। হ্যাঁ, আমার 1-2টা বন্ধু আছে, তাদের দিয়ে হবে। আমি কালকে গিয়ে দিয়ে আসবো। আচ্ছা, এখন চলো খাবার খেয়ে যাই।
খাবার খেয়ে এসে মোবাইলটা চালু করলাম। আজকে অনেকদিন পরে মোবাইলটা চালু করলাম। এফবিতে ঢুকে দেখি অনেক মেসেজ এসে আছে, সবাইকে রিপ্লাই দিলাম। তারপর একটু লেখালেখি করলাম। আমি আবার মোটামুটি গল্প লিখতে পারি, আগে লিখতাম না, কিন্তু ফারিয়া মোবাইলটা দিয়ে দেওয়ার পর আমি একটু লেখালেখি করি। আর অনেকদিন ধরে লেখা হয় না, তাই আজকে একটু লিখলাম। ফারিয়া রুমে এসে দেখে আমি মোবাইল নিয়ে বসে আছি, আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে আর আমি লিখছি। কি করছো মোবাইলে? একটু কাজ করছি। দেখি কি করছো। তুমি দেখি আবারও গল্প লিখতে পারো? এই তো মোটামুটি লিখি আর কি, কিন্তু ভালো হয় নাকি সেটা জানি না। আমার তো পড়ে ভালো লাগলো। ধন্যবাদ। আচ্ছা এখন এসব রাখো, কালকে করে নিও। এখন আমি তোমার বুকে ঘুমাবো। আমার বুক কি তোমার বালিশ যে ঘুমাবা? হ্যাঁ, এইটাই আমার বালিশ, আর আমি আজকে থেকে এটাতেই ঘুমাবো। আর তুমি কিছু বলতে পারবা না। ও মা, আমার শরীর আর তুমি অধিকার খাটাবা, এইটা তো ঠিক না। তুমি তো আমারই, আর তোমার সব জিনিসের উপর আমার অধিকার আছে। এখন ঘুমাতে দাও। তারপর ফারিয়া আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে বলল। আমিও তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে দেশে পাড়ি দিলাম। সকালে কে যেন আমার মুখে হালকা পানি ছিটে দিচ্ছিল, তাই ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি ফারিয়া তার ভিজা চুল আমার মুখের উপর দিয়ে রাখছে। আমি তাকে টান দিয়ে আমার বুকের উপর নিয়ে আসলাম। এই বিয়ের আগে কোনো দুষ্টুমি করবা না। কেন? তুমি কিছু করলে ঠিক আর আমি কিছু করলে অন্যায়, এইটা কেমন বিচার? হ্যাঁ এটাই, আমার যা মন চাই আমি তাই করতে পারবো, কিন্তু তুমি করতে পারবে না। আজকে এইটা হবে না, দেখো এখন কি করি। কি করবে? কথা শেষ করার আগে তার ঠোঁট এক করে দিলাম। কিছুক্ষণ কথা শেষ করার আগেই তার চার ঠোঁট এক করে দিলাম। অনেকক্ষণ পর ফারিয়াকে ছাড়লাম। তোমাকে না বলছি বিয়ের আগে কোনো দুষ্টুমি করবা না, তাহলে এটা করলে কেন? আমি আমার বউকে করেছি, তোমার কি? এই না দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমাকে। বলেই আমাকে মারতে শুরু করলো। আরে কি করছো? এখন না থামলে কিন্তু আবার কিস করবো তোমাকে। এই না 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 বলেই দৌড় দিয়ে চলে গেল। আমি ওটা ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করতে। টেবিলে বসার পর ফারিয়া আমাকে নাস্তা এনে দিল। তোমার আম্মু কখন আসবে ফারিয়া? জানি না, বাবাকে ফোন করিনি। আচ্ছা আমি একটু বাইরে যাচ্ছি, একটু কাজ আছে আমার। কোথায় যাচ্ছ তুমি? আমার কিছু বন্ধুকে আমাদের বিয়ে দাওয়াত দিতে। আচ্ছা জলদি চলে এসো। ঠিক আছে। আমি বাসা থেকে বের হয়ে ম্যাচের দিকে রওনা দিলাম। আজকে অনেকদিন পর মাহিনের সাথে দেখা হবে, অনেক খুশি লাগছে। ম্যাচের ভিতরে গিয়ে মাহিনকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই কে কে? আরে দোস্ত আমি। ফাহিম, তুই কবে আসলি দোস্ত? তোকে যে কত মনে পড়েছে বলতে পারবো না। আমার ওরে তোদের কথা অনেক মনে পড়েছে। কিন্তু তুই এখানে কি করে? আরে ফারির বাবা, তারপর সবটা বললাম। দোস্ত আজকে আমি অনেক খুশি, যাক শেষ পর্যন্ত তোদের মেনে নিল। হ্যাঁ রে, আমিও খুশি রে, যে যাকে ভালোবেসেছি তাকে সারা জীবনের জন্য পাচ্ছি। যাক ভালোই হলো। আরো কিছুক্ষণ মায়ের সাথে কথা বলে চলে আসলাম। এইভাবে আমাদের বিয়ের দিনটা চলে আসলো। বিয়েটা ভালোভাবে শেষ হয়ে গেল। আমি বাসর ঘরে ঢুকলাম। ফারি দেখি মাথায় উপর বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে তার ঘোমটাটা উঠালাম। বাপ্পা, আজকে আমার জানকে তো দেখতে অনেক সুন্দর লাগছে। এইভাবে বলো না, আমার অনেক লজ্জা লাগছে। ও তাই? কিন্তু এত লজ্জা পেলে কিভাবে হবে? আর কিছু বলার আগেই ফারিয়ে আমার ঠোঁট আর ওর ঠোঁট দিয়ে চেপে ধরলো। তারপর দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার সাগরে। এইভাবে চলতে থাকলো আমাদের দিনগুলো। আমি এখন ফারিয়ে বাবার মাধ্যমে পুলিশের চাকরি পেয়েছি।